একটি দ্বীপ যেখানে এত সোনা এবং ধন আছে যে এটি সমগ্র পৃথিবী থেকে দারিদ্র্য দূর করতে পারে, কিন্তু সেখানে এত বিপজ্জনক ফাঁদ বিছিয়ে দেওয়া হয়েছিল যে কেউ জীবিত ফিরে আসেনি। এই দুঃসাহসিক গল্পটি ইন্দোনেশিয়ার একটি দ্বীপ দেখানোর মাধ্যমে শুরু হয়, যেখানে গুন্ডাদের একটি দল খুব খুশি দেখাচ্ছিল। আসলে বনের ভিতরে তাদের অনুসন্ধানের সময় তারা কিছু অনন্য জিনিস খুঁজে পেয়েছিল। এই জিনিসগুলি খুব প্রাচীন ছিল এবং কালোবাজারে খুব উচ্চ হার ছিল। এ কারণেই তারা সবাই খুব খুশি হয়েছিলেন তারা বিক্রি করে অর্থ উপার্জন করতে পারে। এখন তারা সবাই উদযাপন করছিল। তাদের মধ্যে একজন আছে যে পাশের টয়লেটে গিয়েছিল, কিন্তু এখন ভ্রমণের সময় হঠাৎ তিনি মাটিতে সেই মুখোশটি লোহার তৈরি, এবং এই সময়ে এই ধরনের মুখোশ ব্যবহার করা হতো না। লোকটি অনেক চিন্তা করতে লাগলো কিভাবেই এখানে এলো, এবং এখন সে সেই জায়গা থেকে একটু এগিয়ে গিয়ে অন্বেষণ করল। তখন তিনি পাহাড়ের মাঝখানে একটি ছোট সুড়ঙ্গ দেখতে পান। এখন সেই গ্যাংস্টারটি কেবল কৌতূহলী, ভাবলুম ভিতরে কি হতে পারে। সেজন্য সে তার সঙ্গীদের না জানিয়ে সেই ছোট্ট গুহার ভেতরে চলে গেল। তিনি বিশ্বাস করতেন যে এখানে আরও প্রাচীন জিনিস থাকতে পারে এবং সে সব জিনিস একাই রাখবে। এখন ভিতরে প্রবেশ করার সাথে সাথে লোকটি সম্পূর্ণভাবে হতবাক হয়ে গেল, কারণ এই গুহাটি বাইরে থেকে ছোট মনে হলেও ভিতরে এটি অনেক অনেক বড়। সেখানে উপস্থিত বিভিন্ন প্রকোষ্ঠ যেন কেউ বানিয়েছে, কিন্তু এখন এই লোকটি কোনো ভুল জায়গায় এসেছে তা বুঝতে পারেনি। হঠাৎ যে মানুষটা পছন্দ করে তিনি তার পদক্ষেপ নেওয়ার সাথে সাথেই হঠাৎ মাটি ধসে পড়তে শুরু করে। মনে হচ্ছিল যেন ঠিক ওই জায়গার নিচে একটা চেম্বার আছে। সেই লোকটির পাও নেমে গিয়েছিল এবং সে চিৎকার করতে থাকে, কিন্তু স্পষ্ট কথা হলো তাকে সাহায্য করার কেউ ছিল না। দরিদ্র লোকটি এর ভেতরে পড়ে যাওয়ার পরে সবকিছু একেবারে ফাঁকা হয়ে যায়। কি সেই অজানা জিনিস? এটা কিছু সময়ের মধ্যে জানা যাবে। এখন এইভাবে বেশ কয়েক বছর কেটে যায় এবং আমাদের একই দ্বীপে কিছু অভিযাত্রী দেখানো হয়। সেই অভিযাত্রীদের মধ্যে সৈন্যরাও অন্তর্ভুক্ত ছিল। এখন মনে হয় সবাই সেই গুপ্তধনের সন্ধানে এসেছিল। এই দ্বীপে বছরের পর বছর ধরে বন্দী করা আছে, কিন্তু প্রকৃত বাস্তবতা ছিল এই দ্বীপে কি পাওয়া যাবে তার কোনো ধারণাই ছিল না তাদের। তাদের মধ্যে বান নামে একজন ব্যবসায়ী ছিলেন যিনি অত্যন্ত ধনী। সে তার বান্ধবীর সাথে এখানে এসেছিল কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সেনাবাহিনী এখানে অনেক বাংকার তৈরি করেছিল। এখন এটা স্পষ্ট যে এর ভেতরে অনেক প্রাচীন জিনিস থাকতে পারে, এবং বেইন পুরানো জিনিস সংগ্রহের শৌখিন ছিল। তিনি তাই তাদের সুরক্ষার জন্য একজন ক্যাপ্টেন এবং অনেক সৈন্যকেও বেতন দেওয়া হয়। যেমন কেয়া নামের একজন কার্ডিওলজিস্টও তার সাথে আছেন, যিনি তাকে সেসব গবেষণায় সাহায্য করবেন। বর্তমানে তিনি কিছু খুঁজে না পাওয়ায় শুধু অনুসন্ধান করছিলেন। ক্যাপ্টেন তার সৈন্যদের সাথে নিশ্চিত করছিলেন যে তারা বেন এবং তার বান্ধবীকে আঘাত পেতে দেবেন না। যাই হোক না কেন তিনি তা রক্ষা করবেন। তাই এখন সব সৈন্যরা তাদের ক্যাপ্টেনের নির্দেশে ভিন্ন দিকে অগ্রসর হচ্ছে। কিন্তু হঠাৎ কোথা থেকে ভেসে এলো এক সৈন্যের চিৎকারের শব্দ। এটা দেখে সবাই হতভম্ব হয়ে তাকে বাঁচাতে এগিয়ে গেল, কিন্তু দেখা গেল একটি গুহার ভেতর থেকে মানুষের কঙ্কাল বেরিয়ে আসছে। ভ্যান এবং তার বান্ধবী বেশ হতবাক, কিন্তু পরে জানা গেল যে এটি তৃতীয় সৈনিকের একটি রসিকতা। কিছুই হবে না এটা, সে শুধু সবাইকে ভয় দেখানোর চেষ্টা করছে। ক্যাপ্টেন এটা মোটেও পছন্দ করেন না এবং সৈনিককে তিরস্কার করেন, কিন্তু কথা বলতে বলতে তিনি একটি বাংকারও আবিষ্কার করেন। তাই এখন বান জেসিকাকে বলে যে আপনি কিছু গুরুত্বপূর্ণ জিনিস পেতে ভিতরে যান। তবে ওই জায়গায় যেতে একটু ভয় পেয়েছিলেন জেসিকা। এই কারণেই এখন বেন ক্যাপ্টেন এবং সৈনিককে বাইরে অপেক্ষা করতে বলে এবং সে নিজে জেসিকার সাথে ভিতরে যাবে এবং তাকে সাহায্য করবে। ভিতরে পৌঁছার পর দুজনেই ওখানকার অনন্য সব জিনিস খুঁজতে লাগলো। বেন এখানে কেন এসেছে তা নিয়ে বাইরে ক্যাপ্টেন এবং সৈন্যদের মধ্যে কথাবার্তা চলছে। নিজের জীবনের ঝুঁকি নিয়ে এতদূর আসা, তাও শুধু বাংকারের জন্য, একেবারে এটা বোকামি। এখন এখানে বাংকারের ভিতরে বেন এবং জেসিকা অনুসন্ধান করার সময় দুই সৈন্যের মৃতদেহ খুঁজে পান। সে সম্পূর্ণ কঙ্কাল হয়ে গিয়েছিল, আর ব্যাজগুলো দেখলেই বোঝা যায় যে দুজনেই জাপানি সৈন্য। সবকিছু অন্বেষণ করার পরে জেসিকা শুধু বলে যে তারা কাছাকাছি পৌঁছেছে, কিন্তু সে বেনকে আর কোনো বিস্তারিত জানায় না এবং তাকে বাইরে নিয়ে যায়।
তাকে সেই নিখুঁত জায়গাটি খুঁজে পেতে আরও কিছুটা অন্বেষণ করতে হবে, যেখানে জেসিকা এখানে কিসের জন্য অজানা। এখন ভ্রমণের সময় আমরা দ্বীপের দৃশ্য পাই। দেখানো হয়েছিল যে এটি খুবই নির্জন। সেখানে অনেক গাছ ও গাছপালা ছিল, যা সৈন্যদের লুকানোর জন্য সবচেয়ে ভালো ছিল, এবং সে কারণেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিরা এই দ্বীপটিকে বেছে নিয়েছিল। এখান থেকে তিনি শত্রুদের উপর নজর রাখতেন এবং খুব স্বাচ্ছন্দ্যে আক্রমণ করতেন। এখন তারা সবাই ভ্রমণ করছে এবং একটি খুব পুরনো খনির এলাকায় পৌঁছেছে। সেই খনির এলাকা বহু বছরের পুরনো ছিল এবং সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। কিন্তু হঠাৎ তারা একই খনির এলাকার ঠিক নিচে একটি দরজা দেখতে পান। এই দরজা কতদূর যায় আর ভিতরে কি আছে, এটি ছিল সম্পূর্ণ রহস্য, এবং ক্যাপ্টেন পরামর্শ দিয়েছিলেন যে আমাদের হয়তো ভিতরে যাওয়া উচিত নয়। কিন্তু বেন খুব কৌতূহলী হয়ে উঠেছে। যে কোনো মূল্যে তাকে ভিতরে গিয়ে দেখতে হবে সেখানে কি জিনিসপত্র আছে। যদি কোনো প্রাচীন জিনিস থাকে তাহলে সে তার কাছে রাখবে। ক্যাপ্টেন সম্পূর্ণ অসহায়। বান যা বলবে তাকে তাই করতে হবে। এখন সবাই সেই খনির এলাকা দিয়ে যায় এবং অবশেষে সেই দরজায় পৌঁছায়। যাই হোক না কেন, ক্যাপ্টেনের সৈন্যরা দরজা খুলে দেয়, অর্থাৎ এখন তাদের মধ্যে সবাই ভিতরে যেতে এবং অন্বেষণ করতে প্রস্তুত ছিল। কিন্তু তারপর হঠাৎ উপর থেকে অনেক গুন্ডা গুলি চালাতে শুরু করে। সেখানকার পরিবেশ এতটাই বিশৃঙ্খল হয়ে ওঠে যে সবাই ছুপতে থাকে খনির এলাকায়। ক্যাপ্টেনের সৈন্যরাও পাল্টা আক্রমণ করছিল, কিন্তু বান, জাইসি এবং তার বান্ধবীর জীবন বাঁচানো ছিল তাদের প্রথম অগ্রাধিকার। এখন প্রায় সবাই যখন খনির এলাকার ভিতরে ছিল, গুন্ডারা সেখানে একটি গ্রেনেড নিক্ষেপ করে। গ্রেনেডটি এত দ্রুত বিস্ফোরিত হয়েছিল যে প্রবেশদ্বারটি নিজেই উড়ে যায়। ক্যাপ্টেনের একজন সৈনিক, তাই তাদের বাঁচাতে গিয়ে সেখানেই চাপা পড়ে যান তিনি। সেই বিস্ফোরণে খনির অর্ধেকেরও বেশি এলাকা ধসে পড়ে। তার মানে এখন এটা স্পষ্ট যে তারা সবাই এই এলাকার ভিতরে আটকা পড়েছে। কিন্তু গুন্ডারা কিভাবে তাদের অবস্থান সম্পর্কে জানল তা বোঝা যাচ্ছে না। কেন তারা শেষ পর্যন্ত আমাদের আক্রমণ করেছিল তা একটি সম্পূর্ণ রহস্য রয়ে গেছে। এখন কিছুক্ষণ পর সবাই জ্ঞানে আসে এবং দেখে তার কত লোক আহত হয়েছে। ক্যাপ্টেনের একজন সৈন্য তার আঘাতের কারণে মারা যেতে চলেছে। তাই এখন সবাই প্রশ্ন করতে থাকে কিভাবে এটা হলো। এই মুহূর্তটি নিয়ে অনেক চিন্তা করার পর বেইন অবশেষে সবাইকে একটি সত্য বলে। তিনি বলেন, বহু বছর আগে আমার বাবাও এই দ্বীপে এসেছিলেন এবং তিনি বিশ্বাস করতেন যে এখানে প্রচুর পরিমাণে সোনা ও ধন সম্পদ রাখা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কেউ তার সন্ধান পায়নি। এই কারণেই কেবল বেন এবং জেসিকা জানত যে এই দ্বীপে ধন আছে, এবং এই কারণেই তারা সবাই এখানে এসেছিল। বান অনুমান করে যে সম্ভবত তাদের উপর হামলাকারী গুন্ডারাও এই রহস্য সম্পর্কে জানে, এবং সে কারণেই তাদের সমস্ত জীবন হুমকির মধ্যে ছিল। এখন ক্যাপ্টেন এতে খুব রেগে যান, কারণ বান তাকের কথা আগে বলেননি, এবং এখন তার কারণে এই বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে। ক্যাপ্টেনের খুব খারাপ লাগছিল যে তার একজন সৈন্য নিহত হয়েছে, এবং এখন ক্যাপ্টেন সিদ্ধান্ত নিয়েছে যে সে তার লোকদের নিয়ে এখান থেকে চলে যাবে। যাই ঘটুক না কেন, সে এতে বুনকে সমর্থন করতে পারে না। বান এবং জেসিকা এই বুঝতে পেরেছিলেন, কিন্তু ফেরার পথ বন্ধ ছিল। সেখানে বড় বড় পাথর পড়ে আছে, অর্থাৎ যে তাদের বের হওয়ার জন্য অন্য কাউকে খুঁজতে হবে। ক্যাপ্টেন এবং বাকি সৈন্যরা সবাই এগিয়ে যায় এবং চারপাশে তাকাতে শুরু করে। হঠাৎ সে সামনে একটা পথ দেখতে পেল। আপনি যদি এখন লক্ষ্য করেন, এই গুহাটি ছোট দেখায়, কিন্তু যেই পথটি নিচের দিকে যাচ্ছিল তার দিকে এগিয়ে যেতেই তিনি বুঝতে পারলেন যে এই গুহার শুরু মাত্র। ভেতরে অনেক বড় বাংকার তৈরি করা হয়েছিল। সব পরে কি অনন্য জিনিস সেখানে ঘটতে পারে কিছু সময়ের মধ্যে জানা যাবে। ক্যাপ্টেন এবং সৈন্যদের পিছনে সবাই ভয়ে ভয়ে এগিয়ে যাচ্ছিল। এখন ওই সিঁড়ি উপরে নামার পর ওরা সবাই একটা কাঠের ব্রিজের কাছে এলো। প্রথমে মনে হচ্ছিল এই ব্রিজ ভেঙে যাবে, কিন্তু তখনও অনেক মজবুত। তিনি তাদের উপর পা রাখার সাথে সাথেই হঠাৎ লাইট জ্বলে উঠল। ক্যাপ্টেন সবাইকে থামতে বলেন, কারণ এখানে শত্রু থাকতে পারে। বৃহৎ পতাকাও স্থাপন করা হয়েছিল, যা জাপান সরকারের এবং বহু বছর আগের। কিন্তু ক্যাপ্টেন বুঝে উঠতে পারছেন না যে এই জিনিসগুলো যদি বহু বছরের পুরনো, তাহলে এই লাইটগুলো আপনা আপনি জ্বলে গেল কিভাবে? কোনো জেনারেটর এতদিন ভালো থাকতে পারে না। তার মানে অবশ্যই তাদের উপরে কেউ নজর রাখছে এবং তাদের এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। ক্যাপ্টেন ধীরে ধীরে এগিয়ে যান এবং সেই কাঠের সেতু পার হন। এখন হঠাৎ তার দল একটা চেম্বারে পৌঁছালো, যেটা ছিল একটা স্টোর রুমের মতো।
সেখানে অনেক ওষুধ রাখা হয়েছিল এবং সেখানে মাস্কও রয়েছে যা সাধারণ শ্রমিকরা পরতে পারে না। এটা কিছু বৈজ্ঞানিক বা পরীক্ষার অংশ বলে মনে হচ্ছে। আরও কিছু তদন্তের পর তারা ফটোগ্রাফ এবং সেই সাথে পরীক্ষা নিরীক্ষার নথিগুলি খুঁজে পেয়েছিল যা জাপান সরকার লোকদের সাথে করেছিল, মানে তাদের ওপর নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা ও নির্যাতন করা। যদি একটি উপায়ে দেখা যায়, সেই লোকেরা সেখানে সমস্ত নথি খুঁজে পেয়েছিল যা জাপান সরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার করেছিল। তার সম্পূর্ণ পরিকল্পনা হলো তিনি কিভাবে আক্রমণ করতে যাচ্ছেন এবং পরবর্তীতে কি করবেন। এখানে অধিনায়ক এসব কিছুতেই বিশ্বাস করেন না। তিনি মোটেও বিশ্বাস করতে পারছিলেন না যে জাপানি সৈন্যরা এই জায়গাটিকে ব্যবহার করবে এত বড় গুপ্তধন লুকানোর জন্য। তিনি শুধু বলেছিলেন যে সম্ভবত এই সম্পূর্ণ তথ্যটি ভুল এবং তিনি এতে বেইন এবং জেসিকার সাথে আছেন। মোটেও দেবে না। এখন আমাদের আরেকজন সৈনিক দেখানো হলো যে তার ক্যাপ্টেনের নির্দেশ অনুযায়ী ঘটনাস্থলে নজর রাখছিল। তখন হঠাৎ সে অনুভব করল তার ঠিক পেছনে কেউ দাঁড়িয়ে আছে। যেই হোক না কেন, তিনি একটি মুখোশ পরেছিলেন এবং অদ্ভুত জিনিসগুলি করেছিলেন, কিন্তু সৈনিকটি পেছনে তাকালেই সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। সে যেই হোক না কেন, এটা পরিষ্কার হয়ে গেছে যে এই পুরো গুহার ভেতরে সে একা ছিল না। এখন ধীরে ধীরে সেই সৈন্যদের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে এবং অনেক বিরোধ শুরু হয়। সবাই এটা জানতে চেয়েছিল সর্বোপরি এই জায়গাটি কি এবং তারা যে গুপ্তধনের কথা বলছে তা সত্য কিনা। তারপর জেসিকা বোনের দিকে তাকায় এবং তাকে পুরো সত্য বলতে বলে, যদিও বেন এখনও কিছু প্রকাশ করতে চাননি। কিন্তু জেসিকা ক্যাপ্টেন এবং সৈন্যদের কাছে সত্য বলে যে এই পুরো জায়গাটি একটি মাইনিং এলাকা নয়। এটি একটি হাসপাতাল ছিল যা জাপান সরকার দ্বারা দখল করা হয়েছিল এবং তারপরে স্থানটিকে একটি পরীক্ষামূলক ল্যাবে রূপান্তরিত করা হয়েছিল। এখানে তিনি শত্রু সৈন্যদের বন্দী করবেন এবং তাদের উপর পরীক্ষা নিরীক্ষা করবেন। যেমন পরীক্ষা মানুষ অন্য প্রজাতিতে রূপান্তরিত হয়, সে মানুষই থাকবে কিন্তু অন্য কারো নিয়ন্ত্রণে থাকবে। সেই সব ছবি ও নথি থেকে এর প্রমাণ পাওয়া যায়, কিন্তু শোনার জন্য যা ক্যাপ্টেন বিশ্বাস করেন না, এর কোনো প্রমাণ নেই। জেসিকা আরও বলেছেন যে আমাদের কাছে সম্পূর্ণ তথ্য নেই, কিন্তু এটা পরিষ্কার যে গুপ্তধন এখানেই আছে। এখন গুপ্তধন আর সোনার কথা বললে বাকি সৈন্যরা একটু লোভী হয়। তিনি সোনাও চেয়েছিলেন এবং তিনি তার জীবনে প্রচুর অর্থ চেয়েছিলেন। এই কারণেই কিছু সৈন্য সেই ধন সম্পর্কে জিজ্ঞাসা করে এবং আগ্রহী বলে মনে হয়। ক্যাপ্টেন স্পষ্টতই এই কারণে তার সৈনিকের উপর রাগান্বিত ছিলেন। তবে বর্তমানে তাদের এক সেনা গুরুতর আহত অবস্থায় পড়ে আছে। তাকে দেখাশোনা করা হচ্ছিল এবং কতদিন তিনি বেঁচে থাকবেন তা জানা যায়নি। ক্যাপ্টেন তার সৈন্যদের স্পষ্টভাবে বলেছিলেন যে আমাদের উচিত এগিয়ে যাওয়া এবং একটি উপায় খুঁজে বের করা এবং সোনার সন্ধানে আরও গভীরে না যাওয়া। ক্যাপ্টেন একজন সৈনিককে সাথে নিয়ে যায় এবং বাকিদের একই স্টোর রুমের ভিতরে অপেক্ষা করতে বলে, এই তাই যে কেউ বিপদে পড়বেন না। কিন্তু এখানে এটি বোনের দ্বারা গৃহীত হয়নি, কারণ তিনি সমগ্র ধন খুঁজে বের করতে এবং সেই ধন এবং সোনার উপর অধিকার পেতে চেয়েছিলেন। কিন্তু এখন এই সবের মাঝে ক্যাপ্টেন এবং জেসিকার সাথে আহত হয়ে পড়ে থাকা জন নামের সৈনিককে থাকার সিদ্ধান্ত নেয় এবং বাকি সৈন্যদের সাথে বেন এবং তার বান্ধবীর সাথে যায়। কারণ বেনের মূল উদ্দেশ্য ছিল এখান থেকে বের হওয়া নয়, বরং প্রথমে গুপ্তধন খুঁজে পাওয়া। তিনি এই মিশনের জন্য বহু মিলিয়ন ডলার আবেদন করেছেন। সকল সৈন্যদের সাহায্যে তিনি এগিয়ে যেতে থাকেন। এখন ক্যাপ্টেন আহত সৈনিক জনের কাছে জেসিকার সাথে কথা বলে। ক্যাপ্টেন জেসিকাকে তার জীবন এবং সে আগে কিভাবে স্বার্থপর ছিল সে সম্পর্কে বলে। সেনাবাহিনীতে থাকা সত্ত্বেও তিনি শুধু নিজের কথাই ভাবতেন। তিনি তার জীবনে বহু যুদ্ধ করেছেন এবং বহু মানুষকে হত্যা করেছেন, কিন্তু কিছুক্ষণ পর এসব ছেড়ে দেন। তারপর থেকে আজ পর্যন্ত সে কারো প্রাণ নেয়নি। ক্যাপ্টেনের গল্প শুনে জেসিকা খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। সেখানে বান এবং বাকি সৈন্যরা এমন একটি জায়গায় পৌঁছালো যেখানে নিচে অনেকগুলি লোহার জাল বসানো ছিল। মনে হচ্ছে এটি একটি ভিন্ন ঘর যেখানে বিভিন্ন জিনিস করা হয়। এমনকি বান একটি হেলমেটও খুঁজে পেয়েছেন যার নিচে লেখা ছিল মার্কিন সেনাবাহিনীর কথা। তার মানে স্পষ্টতই মার্কিন সৈন্যরা নিশ্চয়ই এখানে এসেছে। সৈন্যরা তাদের রক্ষা করার সময় ভেতরে প্রবেশ করলে তারা পরীক্ষামূলক জিনিসগুলি খুঁজে পায় যা স্পষ্টতই মানুষের উপর ব্যবহার করা হয়েছিল। তার মানে জেসিকা যা বলেছেন তা একেবারেই সত্য, যেখানে আটক বন্দীদের উপর নির্যাতন ও পরীক্ষা নিরীক্ষা করা হয়। প্রকৃতপক্ষে শুধু তাই নয়, তারা বিশাল বয়াম দেখেছিল যার ভিতরে মানুষের শরীরের অংশগুলি রাখা ছিল। এটা এতটাই জঘন্য ছিল যে একজন দেখলেই বমি হয়ে যেত।
ব্যান তারপরে তার বান্ধবীর সাথে সেই পুরো জায়গাটি আরও অন্বেষণ করতে শুরু করে। যদিও এটা ভীতিকর ছিল, তাকে গুপ্তধন খুঁজে বের করতে হবে। এখন এখানে জন নামের সেই সৈনিক, যিনি গুরুতরভাবে আহত হয়েছিলেন, গ্রেনেড হামলায় মাটিতে কিছু নড়তে দেখেন। যখন তিনি লক্ষ্য করছিলেন তখন মনে হচ্ছে কেউ তাকে মাটিতে টেনে নিয়ে যাচ্ছে। এখন তাকে দেখতে যেতেই তিনি বুঝতে পারলেন যে তিনি মাটির নিচে পড়তে শুরু করেছেন। গল্পের শুরুতে গ্যাংস্টার যেভাবে পড়েছিল, সেম। কেউ জন নামের সেই সৈনিককে কাদা থেকে টেনে নিয়েছিল। ক্যাপ্টেন এবং জেসিকা এটি লক্ষ্য করার সাথে সাথেই তারা তাকে ধরতে যায়। তিনি যত তাড়াতাড়ি সম্ভব সেই গর্তের ভিতরে খনন শুরু করেন যাতে জনকে বাঁচানো যায়। কোনোভাবে তারা ভিতরে পৌঁছায়, কিন্তু জন মারা গিয়েছিল। তার সারা শরীর গলে যেতে থাকে, যেন কেউ এভাবেই তার শরীরকে প্রভাবিত করেছে। আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি, সেখানে মানুষের অনেক কঙ্কাল উপস্থিত ছিল। তার মানে ওই গুহার ভেতরে এমন কেউ আছে যে মানুষকে হত্যা করছে এবং খুব খারাপভাবে খাচ্ছে। জেসিকা তার জ্ঞান হারিয়ে ফেলেছিল। এখানে ক্যাপ্টেন এবং জেসিকা নিজেদের নিয়ন্ত্রণ করছিল। এরপর হঠাৎ তার উপর হামলা হয়। কেউ দুজনকে পিটিয়ে অজ্ঞান করে দিয়েছে। অন্যদিকে আমাদেরকে একজন সৈনিক দেখানো হয়েছিল যে লক্ষ্য খুঁজে বের করার জন্য আলাদাভাবে যাত্রা করেছিল, কিন্তু কেউ ওই সৈন্যদের উপর হামলা চালায়। এই এমন লোক ছিল যাদের দেহ সম্পূর্ণ গলে গিয়েছিল এবং যাদের মুখ লোহার মাংসে আবৃত ছিল। চেহারা দেখে বোঝা যাচ্ছিল না সে মানুষ নাকি পশু। সে সৈনিকের উপর এতটাই বাজেভাবে ঝাঁপিয়ে পড়ে যে তার চোখ থেকে জল বেরিয়ে আসে। দরিদ্র সৈন্যরা যে কোনো উপায়ে নিজেদের বাঁচানোর চেষ্টা করছিল, এবং আপনি যদি ভালো করে লক্ষ্য করেন তবে এই অদ্ভুত প্রাণীর লোকেরা যে মুখোশ পরেছিল, সেটাই সেই মুখোশ যা গ্যাংস্টার গল্পের শুরুতে পেয়েছিল। তার মানে আসল রহস্য এখন উন্মোচিত হচ্ছে। বিপজ্জনক প্রাণীদের সাথে সেই লোকেরা একজন সৈন্যকে হত্যা করেছিল এবং এখন অন্য একজনকে রেখে দেওয়া হয়েছিল। সে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু প্রাণীর সংখ্যা বেড়েই চলেছে। অনেক লড়াইয়ের পরে এমন একটি মুহূর্ত আসে যখন সে পরাজয় মেনে নিয়েছিল, এবং এখন সম্ভবত সেই সমস্ত মানব প্রাণী তাকে ধ্বংস করবে। কিন্তু সম্ভবত সেই সৈন্যরা এই বিষয়গুলি সম্পর্কে অবগত ছিল না, এবং মানবিক তারা তাদের হত্যা করেছিল। অন্যদিকে ক্যাপ্টেন এবং জেসিকাকে দেখানো হয়েছে যার সামনে একটি মুখোশ পরা লোক দাঁড়িয়েছিল। তার হাতে একটি অস্ত্র রয়েছে এবং তিনি নিজেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একজন জাপানি সৈনিক বলছিলেন। ক্যাপ্টেন এবং জেসিকা মাথা নিচু করে তাকে বোঝানোর চেষ্টা করে। এখন সেই জাপানি সৈনিক যেই হোক না কেন, সে বলতে শুরু করে যে জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধ জিতেছে এবং তারা সর্বত্র শাসন করেছে, কিন্তু যুদ্ধ এখনও চলছে। সেজন্য তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এখানেই থেকে যান এবং বের হননি। কিন্তু জেসিকা স্পষ্টভাবে লোকটিকে বলে যে জাপান হেরেছে, তারা আগেই আত্মসমর্পণ করেছিল এবং এখন এই বিংশ শতাব্দী চলছে। জাপানি সৈন্য হতবাক হয়ে তার অস্ত্র নামিয়ে দেয়। তারপর জেসিকা তাকে ট্যাবে কিছু ভিডিও দেখালো। ভিডিওগুলোতে স্পষ্ট দেখা যাচ্ছিল যে জাপান সরকারের প্রেসিডেন্ট আত্মসমর্পণ করছেন। তার মানে তারা সবাই পরাজিত হয়েছে এবং যুদ্ধ কয়েক বছর আগে শেষ হয়েছে। জাপানি সৈন্য তার মুখোশ খুলে ফেলল এবং আবিষ্কার করল যে তার মুখ সম্পূর্ণ বিকৃত হয়ে গেছে। তিনি সম্পূর্ণভাবে হতবাক হয়েছিলেন যে তিনি এই সম্পর্কেও জানেন না, এবং তারপর থেকে তিনি অনুভব করছেন যে যুদ্ধ এখনও বাইরে চলছে। এ কারণে তিনি বছরের পর পর বছর এখানে বন্দী রয়েছেন। তিনি যদি এই জিনিসগুলি আরও একটু আগে জানতেন তবে তিনি তার সঙ্গীর জন্য সংরক্ষণ করতেন। স্ট্রেচারে শুয়ে থাকা লোকটা মারা গেছে বলেই নিয়ে যেত। সেই জাপানি সৈন্য একটু আবেগপ্রবণ হয়ে পড়ে গেলে ক্যাপ্টেন সুযোগটি নিয়ে তার সামনে নিজের অস্ত্র রাখলেন, কারণ এটি মোকাবেলা করা বিপজ্জনক হতে পারে। ক্যাপ্টেন এবং জেসিকা অজানা সৈনিকের কাছ থেকে সবকিছু বের করার জন্য যথাসাধ্য চেষ্টা করছিল। তিনি জিজ্ঞেস করতে লাগলেন, আপনি কিভাবে এমন অবস্থায় পড়লেন এবং এত বছর পর আপনি এখানে কিভাবে বেঁচে আছেন? তখন সৈনিক বলে যে ইনজেকশন ও তাদের উপর পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল এটি ফলাফল, অর্থাৎ ওই সৈন্যদলের ওপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল এবং এই সবই করা হয়েছিল এই বলে যে তুমি কখনই বুড়ো হবে না, তোমার যৌবন চিরকাল অটুট থাকবে। বিজ্ঞানীরা এমনকি বহির্গমন রুটও বন্ধ করে দিয়েছিলেন এবং বাকি 1.5 রুটের কথা তারাই জানেন। এটা শুনে জেসিকা এবং ক্যাপ্টেন বেশ হতবাক, কিন্তু সৈনিক বলে যে জাপানি বিজ্ঞানীরা এখানেই থেমে থাকেননি, তিনি তার পরীক্ষা পরবর্তী স্তরে নিয়ে যান। এজন্য তারা আমাদের সবাইকে এখানে বন্দি করে বিভিন্ন ইনজেকশন দিতে থাকে।
এই ইনজেকশনের মাধ্যমে তিনি আসলে সব সৈন্যদের একটি সেনাবাহিনী তৈরি করতে চেয়েছিলেন, যা কখনো মারা যায় না এবং তার জন্য কাজ করে। অর্থাৎ জাপানের জন্য সৈন্য যারা মৃত কিন্তু তাদের শত্রুকে খুব খারাপভাবে আঘাত করতে পারে। কেউ তাদের হত্যা করতে পারে না, বরং তারা কিছু সময় পরে জীবিত ফিরে আসবে। সেই জাপানি সৈনিক জাপানের অন্ধকার বাস্তবতা সম্পর্কে সব বলেছিল। তার মানে এমন একটি সেনাবাহিনী যা সমগ্র দেশকে নিয়ন্ত্রণ করতে পারে। ক্যাপ্টেন এবং জেসিকা টেনশনে পড়েন এবং তাকে একটি উপায় জিজ্ঞাসা করেন। সেই ভয়ঙ্কর সৈনিক বলল, প্রথম পথটা ঢেকে গেছে, অন্য উপায় আছে, কিন্তু সেখানে গিয়ে বিপদমুক্ত হবে না। অন্যদিকে আমাদের দেখানো হয়েছে বানে এবং অন্যান্য সৈন্যরা যারা ভ্রমণের সময় প্রবেশদ্বারের কাছে পৌঁছেছিল, কিন্তু পাথর পড়ার কারণে রাস্তাটি বন্ধ ছিল। সে এখান থেকে বের হতে পারবে না। এ কারণে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তিনি খুব বিরক্ত হন। তিনি কোনটা বের করছিলেন উপায় হতে পারে, কিন্তু হঠাৎ এক অদ্ভুত প্রাণী এসে তাকে আক্রমণ করে। সে বানকে হত্যা করতে চেয়েছিল। প্রকৃতপক্ষে তিনি ব্যানকে পড়ে আহত করে, কিন্তু অন্যান্য সৈন্য যাদের কাছে বন্দুক ছিল তারা সরাসরি প্রাণীটির দিকে গুলি চালায়। মাথায় কয়েকটি গুলি ছোড়ার পরেই তিনি শান্ত হন। সেখানে উপস্থিত সকলেই সম্পূর্ণরূপে অবাক হয়ে গেল যে এরা কেমন লোক। তার পুরো শরীর পুরোপুরি গলে গেছে এবং মনে হচ্ছে কেউ তাকে নিয়ন্ত্রণ করছে। সৈন্যরা যখন সেই প্রাণীটির মাথার দিকে মনোযোগ সহকারে তাকায়, তখন সেখানে কিছু একটা আছে। চিহ্নগুলি তৈরি করা হয়েছিল এবং লেখা ছিল এটি কোন সৈনিক এবং কত বয়সী। এই একই ইনজেকশনের কথা বলছিল জাপানি সৈন্য। এর মানে এই যে বিজ্ঞানী এখন আরও এক স্তর এগিয়ে গিয়েছিলেন, যাতে তিনি মানুষকে পশুতে রূপান্তর করতে পারেন। অনেক কথা বলার পর জেসিকা অবশেষে তার পথ পায়। সে কারণেই তিনি ক্যাপ্টেন এবং সেই জাপানি সৈনিককে তার সাথে যেতে বলেন। এখানে বান যখন তার বান্ধবী এবং 2 সৈন্যকে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন, তখন তিনি অন্য একটি চেম্বারে আসেন। এই চেম্বারে এটি স্পষ্টভাবে দৃশ্যমান ছিল যে সামনে এক অদ্ভুত প্রাণী বসে আছে এবং তার উপর আরও পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। তখনই বেন এবং তার বান্ধবী বুঝতে পারলেন যে এই দ্বীপে যে গুপ্তধনের কথা বলা হয়েছে সেটি সোনা বা অন্য কোনো মূল্যবান জিনিস নয়, বরং এটি একটি তরল পদার্থ যা বিজ্ঞানীরা তৈরি করেছেন। এবং যদি এটি কোনো ব্যক্তির শরীরে দেয়া হয়, তবে তারা এমন বিপজ্জনক লোকে রূপান্তরিত হবে। অনেক চিন্তা আছে, কিন্তু তার গার্লফ্রেন্ড সাফ বলে দিল, এই তরলটা আমাদের খাওয়া উচিত। আপনি যদি এটি কালোবাজারে বিক্রি করেন তবে এটি অনেক অর্থের মূল্য হবে। কিন্তু এই তরল কত বড় বিপর্যয় ডেকে আনতে পারে তা তিনি ভাবছিলেন না। আর কিছু না ভেবে বেনও সেই তরলটা নিজের কাছে রেখে দিল। এখন সেই সৈন্যরা একটু এগিয়ে যেখানে তারা তাদের পথ খুঁজে পায়। এটি একটি বড় দরজা ছিল যা খোলার পরে একটি গুহার দিকে নিয়ে যায়। এখন সে গুহায় পা বাড়াতেই সামনে এলো এক চমকপ্রদ ঘটনা। সোজা সামনে তাকালে দেখা যায় সেখানে অনেক প্রাণের সাথে মানুষেরা সেনাবাহিনীর মতো দাঁড়িয়ে আছে। অর্থাৎ বিজ্ঞানীদের দ্বারা সেই চূড়ান্ত সৈন্যদের তৈরি করা হয়েছিল যে জাপান সরকার শত্রুদের সাথে লড়াই করতে চেয়েছিল। সেই গুহায় এত বিশাল জাপানি সেনাবাহিনী ছিল যা সম্পূর্ণরূপে অমর। পরীক্ষা নিরীক্ষার কারণে তারা কোনো ব্যথা অনুভব করে না এবং কেউ তাদের হত্যা করতে পারে না। যে তার সামনে আসবে তাকে ধ্বংস করার একটাই আবেগ তার। এখন সেখানে আসার পর তারা সম্পূর্ণ সশস্ত্র সৈন্যবাহিনীকে জাগিয়ে তুলেছিল এবং এখন প্রাণীর পুরো সেনাবাহিনী তাদের আক্রমণ করেছে। বোন, তার বান্ধবী এবং বাকি সৈন্যরা চেম্বারে ফিরে পালানোর চেষ্টা করে। তাদের মধ্যে একজন সৈনিককে তরবারির আঘাতে খুব খারাপভাবে হত্যা করা হয়েছিল। অদ্ভুত মানবিক প্রাণীরা তাদের একযোগে ধ্বংস করে দেয়। কোনোভাবে বেন তার বান্ধবী এবং অন্য একজন সৈনিকের সাথে একটি চেম্বারে পৌঁছে সেখান থেকে নিচে যেতে শুরু করেন। আপাতত এই প্রাণীগুলোকে এড়িয়ে চলা খুবই গুরুত্বপূর্ণ, কারণ একবার তাদের হাতে আগুন থাকলে তারা ছাড়বে না। ভ্রমণের সময় তিনি কঙ্কাল এলাকায় পৌঁছেছিলেন যেখানে প্রত্যেককে কেটে খাওয়া হয়েছিল। সেখানে তার সেই সৈনিকের সাথে দেখা হয়। তারপরও কোনো রকমের সাহস জোগাড় করে সামনের দিকে এগিয়ে গেল। ব্যান, তার বান্ধবী এবং সৈনিক, এমনকি সেই সন্ধ্যায় সৈন্যরা যেখানে প্রাণীর দ্বারা নিহত হয়েছিল সেখানে পৌঁছেছিল। এখন তারা জানে না কোথায় যাবে বলেই সে সোজা ক্যাপ্টেন আর জেসিকার দিকে এগোতে থাকে। জানা গেল এই অমর সৈনিকের লোকেরা ছড়িয়ে পড়েছে সর্বত্র। সে খুন করার জন্য তার শিকার খুঁজছে। ব্যানকে একটি প্রাণী আক্রমণ করেছিল যা তাকে আহত করেছিল। এখন তিনি এখানে গার্লফ্রেন্ড ব্যানকে নিয়ে অনেক চিন্তা করতে শুরু করে যে সে মারা যেতে পারে।
সেজন্য আমি জানি না সে কি ভাবছিল, এবং সে সঙ্গে সঙ্গে ইঞ্জেকশনটি বের করে তার শরীরে ঢুকিয়ে দিল। তার মনে হয়েছিল এই ইঞ্জেকশনের কারণে সে বেঁচে থাকবে। এখন সেই সমস্ত অমর সৈন্যরা সেখানে পৌঁছেছে যেখানে ক্যাপ্টেন এবং জেসিকা ছিলেন। ক্যাপ্টেন জেসিকা প্রাণ বাঁচাতে সেখান থেকে পালিয়ে যান, কিন্তু জাপানের সৈন্য যে ইতিমধ্যে সংক্রামিত ছিল আত্মসমর্পণ করে। সমস্ত অমর সৈন্যরা এত নিষ্ঠুর ছিল যে তারা মৃত্যু দাও। সবাই এগিয়ে যাচ্ছিল, কিন্তু বোনের বান্ধবী তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে। সে শুধু ব্যান্ডটি নিয়ে ভাবছিল এবং এটি তার সাথে নিয়ে একটি গুহার ভিতরে লুকিয়েছিল। কিন্তু এখানে বানের ভিতর যে তরল চলে গিয়েছিল তা রূপান্তরিত হতে শুরু করে সেই অমর মানুষের মধ্যে। তার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে অল্প সময়ের মধ্যে সে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং তার বান্ধবীকে হত্যা করে। তার মানে এই তরল সত্যিই কাজ করে। তারা ক্যাপ্টেন এবং অবশিষ্ট সৈনিককেও ধরে ফেলে এবং একে একে হত্যা করতে শুরু করে। ক্যাপ্টেন মারা গেছে এবং তার সাথে রেখে যাওয়া একজন সৈনিকও লড়াই করার চেষ্টা করে, কিন্তু মনে হচ্ছিল সেই সৈন্যদেরও উচ্চ আইকিউ মস্তিষ্ক ছিল। তিনি কেবল এটিকে ভালো পদ্ধতিতে থামাতেন না, বরং এটিকে সম্পূর্ণরূপে নির্মূলও করেছিলেন। তার মানে এখন জেসিকা ছাড়া প্রায় সবাই মারা গেছে। জেসিকা একটি উপায় খুঁজে বের করে এবং জলের মধ্য দিয়ে উঠে আসে, কিন্তু পানির নিচ থেকে তার সঙ্গে অন্য একজন এলো। বেরিয়ে আসে সেই একই অমর সৈনিক যিনি জেসিকাকে ধরেছিলেন এবং তাকে হত্যা করেছিলেন। ধীরে ধীরে অমর সৈনিকদের সেই পুরো বাহিনী বেরিয়ে আসে এবং এখন তারা এগিয়ে যাচ্ছে যেখানে তারা সবাইকে হত্যা করতে যাচ্ছে। এর মানে হলো যে এটি নিশ্চিত করে যে একটি নতুন যুদ্ধ সম্ভবত শুরু হতে চলেছে। একটি যুদ্ধ যেখানে অমর সৈন্যরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সৃষ্ট মানুষকে মেরে ফেলবে। এই বিপজ্জনক সমাপ্তি দিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয়ে যায়।